আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমের সময় যে আমের আচার হবে না তা কি হয়? আমি আমের আচার কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা একটু শক্ত হয়ে গেছিলো, এই আমগুলো একটু শক্ত হলে এই আচারটা খুব খেতে ভালো লাগে। তাই আমগুলো সব কেটে, এখানে প্রায় 4.5 কেজির মতন আম ছিল, আমগুলো কেটে হলুদ এবং মরিচ আমি লাগিয়ে রোদে দিলাম। কিন্তু এখানে কিন্তু কখনোই লবণ ব্যবহার করবেন না। লবণ ব্যবহার করলে মানে এতে পানি ছেড়ে দেয় এবং এতে কেমন একটা গন্ধ আসে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি কখনো লবণ দিই না রোদে। আর এখানে আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি, এভাবে ওটা আলাদা করে গুঁড়ো করে নেব। আর এখানে মশলা নিয়েছি আদা রসুন যে পরিমাণ মতো, এখানে সরিষা নিয়েছি আর অন্য মশলাগুলোও নিয়ে তারপরে চলে যাব আমার আচার বানানোর প্রসেসে। এখন এখানে একটু আস্ত যে পাঁচফোড়ন আছে, ওই পাঁচফোড়নটা আমি এখানে ছড়িয়ে দিয়ে আর তারপরে দিয়ে দেবো কাঁচা মশলা বাটাটা, এখানে হচ্ছে আদা এবং রসুন বাটা। এটা আমি দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। একটু ফ্লেভার যখন বেরোবে তখনই কাঁচা আমগুলো আমি দিয়ে দেব। আমি এভাবেই আমার আচারটা সবসময় বানিয়ে থাকি। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার ভিডিওটা একটু বড় করে ফেলেছি, কারণ প্রত্যেকটা স্টেপ যদি আমি দেখাতে যাই একটু সময় নিয়ে তো দেখাতেই হবে। যে আমি এখন আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমের আচারে আমের আচার বলতে কি যে কোনো আচারে আপনি তেলের ভিতর দেওয়ার পরে কিন্তু একটু নাড়ানাড়ি বেশি করতে হয়, কারণ তল থেকে লেগে গেলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে, খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। যে পর্যায়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি, কারণ আগে কখনো লবণ দিইনি, লবণ এই মাত্রই দিলাম। কারণ আম দেওয়ার পরে সিদ্ধ হওয়ার ভিতর থেকে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লবণটা আগে দেওয়া দরকার। আর আমি এখানে কিন্তু পরবর্তী প্রসেসে মানে কোনো হলুদ দেবো না। হলুদ প্রথমে আমি দিয়েছি আম যখন রোদে দিয়েছি তখন। কিছু কিছু স্টেপ ফলো করলে আচারটা খেতে খুবই সুন্দর লাগে এবং অনেকদিন দীর্ঘস্থায়ী হয়। একই রকম স্বাদ সারা বছরই থাকে। ভালো করে নেড়ে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। এখানে কিন্তু পুরো ভিডিওটা প্রায় আমার 1.5 ঘন্টা সময় লেগেছে আচারটা বানাতে। এই জন্য তারপরেও আমি চেষ্টা করছি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প সময়ে, যাতে আপনারা ধৈর্য হারা না হন এবং আমার ভিডিওটা সুন্দর করে দেখতে পারেন। আর এখানে অনেক আম তো যেহেতু, সেজন্য একটু সময় লেগেছে সিদ্ধ হতে, টাইমটা বেশি নিয়েছে। তারপরে এখানে আমি ভালো করে নেড়েচেড়ে আস্তে আস্তে করে আমি সব ধরনের মশলা, এখানে কিন্তু আমি যে সরিষাটা নিয়েছিলাম আর সঙ্গে যে আলাদা অন্য মশলা নিয়েছিলাম সেটা কিন্তু এখনও দেইনি, কারণ মশলা ও সরিষা বাটাটা হচ্ছে গিয়ে অনেক জাল হলে একটু তিতকুড়া ভাব চলে আসে। আমি কখনো সরিষা বাটাটা আগে দিই না, একটু পরে দিই, তাহলে ভালো হয় আচারের টেস্টটা। আর আমের আচার তো সবারই খেতে ভালো লাগে। আমি সিজনাল সব ধরনের আচারই ব্যবহার করে থাকি। এখন লেবুর আচার, তারপরে অন্যান্য যে আমের আচার বলেন, তারপরে এখনকার সিজনাল যে ফলগুলো। আমি একটা ছোট্ট পেজ খুলেছি, সেটা হচ্ছে যে হোমমেড ফুড। আপনারা যদি চান সেখানে অর্ডার করতে পারেন। আমি অবশ্যই ক্যাপশনে আমার আইডিটি দিয়ে দেব, নতুন পেজ। আর এখন এই পর্যায়ে একটু সিদ্ধ হয়ে আসলে আমি চিনিটা দিয়ে দেব। আর চিনি দিয়ে কিন্তু আবার সেই নাড়ানাড়ি বেশি করে করতে হবে, কারণ নাড়ানাড়ি বেশি না করলে একটু ভালো করে নেড়েচেড়ে না দিলে নিচে থেকে লেগে যাবে খুব তাড়াতাড়ি। আর চিনিটাই যে গলা শুরু করে দিয়েছে, সুন্দর করে নেড়ে আমি সবসময় আচারগুলো চেষ্টা করি একটু রোদে দেওয়ার জন্য, কিন্তু আগে না, মানে প্রথম দিকে না, আচার করে তারপরে প্লেটে করে রোদ্রে দিই, তাতে যে আচারের স্থায়িত্ব বাড়ে। এ পর্যায়ে এসে দিয়ে দেবো সেই যে গরম মশলা আলাদা করে নিয়েছিলাম একটু, আর যে সরিষা বাটাটা ওইটা, আর এখানে একটু জিরাও ছিল। আপনারা তো দেখে নিয়েছেন, আমি প্রথম দিকেই আপনাদের দেখিয়ে দিয়েছি কী কী মশলা আমি ব্যবহার করেছিলাম। এই মশলাগুলো আমি জাস্ট ফ্লেভারের জন্য
মাঝামাঝি পর্যায়ে এসে এটা দিয়ে দেবো। আর এখনও কিন্তু সেই শুকনো মরিচ আর পাঁচফোড়নটা দিইনি, আমি এক এক স্টেপে দিই। এই যে এখন দিয়ে দেবো, কারণ আচারটা প্রায় হয়ে আসছে। আর এখন যদি ফ্লেভারটা সুন্দর করে না ভিতরে ঢোকে তাহলে তো আর খেতে ভালোই লাগবে না। যে একদম মানে চতুর্থ স্টেপে আমি মরিচের গুঁড়া, যে শুকনো মরিচ টালা গুঁড়া, আর আমি কিন্তু এখানে শুকনো মরিচের আর কোনো গুঁড়া ব্যবহার করিনি। প্রথম দিকে রোদে দিয়েছি এবং তারপরে এখন এই যে মাঝামাঝি পর্যায়ের পরেই এসে শুকনো মরিচের গুঁড়া এবং পাঁচফোড়নটা দিয়ে দিলাম, কারণ ফ্লেভারটা তখন আচারের ভিতরে ঢুকবে। আর স্বাদ মতো, পছন্দ মতো, যার যার মতো ঝাল দিয়ে নেবেন, মানে ঝাল লবণ এগুলো টেস্ট করে নেবেন অবশ্যই। যেভাবে ভালো করে নেড়েচেড়ে সব কিছু মশলা ভালো করে মাখিয়ে, এখন কিন্তু আমার প্রায় হয়ে আসছে। এখনই দিয়ে দেব আমার ভিনেগারটা। ভিনেগারটা এখানে যেহেতু আচার বেশ পরিমাণের, আর আমি বেশ বড় 1 কাপ পরিমাণের ভিনেগার দিয়ে দিয়েছি, কারণ আচারটা স্থায়িত্ব বাড়াতে হবে। ভিনেগারই মানে স্থায়িত্ব বাড়াতে হবে। আর হয়তো 5 মিনিট আমি নাড়াচাড়া করে ভিনেগারটা ভালো করে মিলিয়ে তারপরেই নামিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যে পরবর্তীতে আপনাদের ভালোবাসা নিয়েই আমি এগোবো, কারণ আমি চাই আমার এর মাঝে আমি অনেক কিছু আপনাদের কাছ থেকে পাই এবং আপনাদের পাশে সবসময় আমি যেন দাঁড়াতে পারি। যারা আমাকে সবসময় সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আচারটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে, আমি আর বেশিক্ষণ চাল দিব না, এতে করে দেখেন মাখো মাখো হয়ে আসছে আর এত সুন্দর একটা কালার আসছে। আমি মনে করি যে এরকম প্রতিটা ধাপে ধাপে যদি আপনি এগোন একসঙ্গে মশলা না দিয়ে, তাহলে কিন্তু আচারের কালারও সুন্দর আসে, খেতেও মজা হয়। আচারটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এই ধরনের আচার কিন্তু আমি সেল করব। তো আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাড়া দিবেন। আল্লাহ হাফেজ।